বিগত দিনে আমরা নাগরিকতার যে অধ্যায় রয়েছে, মানে ক্লাস 11 সেমিস্টার 1, তোমাদের যে তৃতীয় ইউনিট বা তৃতীয় অধ্যায়ে যে নাগরিকতার অধ্যায় রয়েছে, সেই নাগরিকতার অধ্যায়ে আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম ভারতের সংবিধানের নাগরিকতার যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং ভারতের যে নাগরিকতা আইন রয়েছে 1955 সালের নাগরিকতা আইন, এই দুটো বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম থার্ড পার্টে। কিন্তু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সুনাগরিকতা। সুনাগরিক কাকে বলবো, কাকে দেখে বুঝতে পারবো ইনি সুনাগরিক? সবাই কি সুনাগরিক? সবাই কি সুস্থ নাগরিক? না সেই সুনাগরিক হওয়ার পথে কিছু প্রতিবন্ধকতা রয়েছে? সেই যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা কিভাবে দূর করতে পারি, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, ছোট্ট আলোচনার মাধ্যমে। আজকে যে পাঠটা আলোচনা করব আমরা, এই নাগরিকতার যে অধ্যায়, মানে তৃতীয় অধ্যায়, সে পাঠটা হচ্ছে পার্ট 4 এর জন্য আলোচনা করব। মানে পার্ট 4 এ সুনাগরিকতার পথে অন্তরায়, এবং সেই সুনাগরিকতার পথে যে অন্তরায় রয়েছে সেই অন্তরায়কে আমরা কাটিয়ে উঠবো কিভাবে, এই বিষয়টাই আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তাহলে সুনাগরিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই কিন্তু মুখ্য, মানে রাষ্ট্রের মূল উপাদানই হচ্ছে জনগণ বা নাগরিক। সেই জন্য গণতন্ত্রকে বলা হয় জনগণের শাসন। যেই গণতন্ত্রের সাফল্য আসবে নাগরিকের মাধ্যমে। তাহলে একটা রাষ্ট্রে নাগরিক থাকা অত্যন্ত জরুরি, মানে জনগণের থাকা অত্যন্ত জরুরি। একটি দেশে অনেক নাগরিক রয়েছে, সেই নাগরিকদের মধ্যে বেশ কিছু নাগরিক যদি উৎকৃষ্ট হন, গুণবান সম্পন্ন হন, তাদেরকে আমরা একমাত্র বলতে পারি সুনাগরিক। একটা রাষ্ট্রে যতজন নাগরিক আছে সবাই কিন্তু সুনাগরিক নন, মানে রাষ্ট্রের কাজে যারা অংশগ্রহণ করে, রাষ্ট্রের কাছে যারা নিজের গুণ, নিজের যে উৎকৃষ্ট জীবন উৎসর্গ করে, এরকম অনেক নাগরিক নেই। যারাই থাকে তারাই কিন্তু সুনাগরিক। এই প্রসঙ্গে একজন দার্শনিক লর্ড ব্রাইস, তিনি সুনাগরিকের 3টি গুণের কথা বলেছেন। 1 নম্বর বুদ্ধিমত্তা, 2 নম্বর আত্মসংযম, 3 নম্বর বিবেক। এই 3টি থাকলে একজন নাগরিককে সুনাগরিক বলা যেতে পারে। যেমন লর্ড ব্রাইস এই 3টি সুনাগরিকের গুণের কথা বলেছেন, তেমনি আরেকজন দার্শনিক বার্নস, তিনি 2টো গুণের কথা বলেছেন, যে 2টি গুণ থাকলে যে কোনো নাগরিককে সুনাগরিক বলা যাবে। তাহলে সেই 2টো গুণের মধ্যে প্রথম গুণটা কি? দেশপ্রেম। আর দ্বিতীয়টা হচ্ছে উদার দৃষ্টিভঙ্গি। এইভাবে অনেক দার্শনিক, যেমন ল্যাস্কি, হলতিয়া, অনেক রাষ্ট্র দার্শনিক আছেন যারা একজন নাগরিক সুনাগরিক হতে পারেন কিভাবে তার কিন্তু মাপদণ্ড বা গুণের কথা আলোচনা করেছেন। তবে এই সমস্ত দিক থেকে আমরা বিচার করে দেখতে পারি যে প্রকৃতপক্ষে যে নাগরিকের সুষ্ঠু বিচারবোধ আছে, যিনি জনকল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখেন, তাদেরকেই সুনাগরিক বলা যেতে পারে। এইভাবে সুনাগরিক হওয়া যায়, তার কিছু দার্শনিকদের নাম এবং তারা কিভাবে কি সব গুণের কথা বলেছেন সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। কিন্তু সেই সুনাগরিক হওয়ার পিছনে যে প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে বা খারাপ দিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একে একে তুলে ধরব। প্রথমে কি আছে? প্রথমে 1 নম্বরে আছে উদাসীনতা। উদাসীনতা বলতে কি? ও পালন করছে না, আমি কি করতে পালন করব? ওনার দেখে আমিও পালন করব, কিন্তু নিজে থেকে আমরা কেউ পালন করছি না, পালন করতে চাচ্ছি না। নাগরিক হিসাবে আমাদের কর্তব্য কি? ভোট প্রদান করা, কিন্তু আমরা কি করছি? ভোট দান থেকে বিরত থাকছি। আমাদের উচিত কি? রাষ্ট্রের কাজে সহায়তা করা, কিন্তু আমরা সেই রাষ্ট্রের কাজে অনীহা প্রকাশ করছি। আমরা একজন আরেকজনের সঙ্গে সৌভ্রাতৃত্ববোধ দেখাচ্ছি না। এগুলো আমাদের উদাসীনতা। এই উদাসীনতা থাকলে একজন ব্যক্তি কোনোভাবেই সুনাগরিক হতে পারে না। 2 নম্বর, 2 নম্বরে কি রয়েছে? স্বার্থপরতা। এই সমাজটা পুরোটাই স্বার্থপর মানুষের দ্বারা ভর্তি, পুরো ভরে গেছে স্বার্থপর মানুষের দ্বারা। ব্যক্তিগত স্বার্থপরতা সুনাগরিকতার পথে কিন্তু একটা বিশাল বড় অন্তরায়, একটা বিশাল বড় প্রতিবন্ধকতা। ব্যক্তিগত স্বার্থ মানুষকে আজ অসামাজিক করে তুলেছে। লোভ লালসার বশবর্তী হয়ে মানুষ অসামাজিক কার্যকলাপ করে চলছে। নিজের স্বার্থটাই মানুষ শুধু এখন দেখছে,
নিজের বকজাটা কিভাবে বাঁধতে হবে সেই বিষয়টাই কিন্তু মানুষ এখন দেখছে। অন্যের কি হলো সেটা কিন্তু কোনোভাবেই কেউ দেখছে না। এইভাবে ব্যক্তিগত স্বার্থপরতা একটা ব্যক্তিকে কোনোভাবে সুনাগরিক বানাতে পারে না, বা মানুষ সুনাগরিক হতে পারে না। এরপরে 3 নম্বরে দলীয় সংকীর্ণতা। একটা রাজনৈতিক দলের কাজ কি? একটা রাজনৈতিক দল কি কাজ করবে? রাজনৈতিক দল জনগণের যে অভাব অভিযোগ যেগুলো আছে তারা সেগুলোকে সরকারের কাছে উপস্থাপন করবে, যাতে ওই জনগণ সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করতে পারে। এটা তো করছেই, জনগণের ভালো কাজের জন্য রাজনৈতিক দলগুলো কাজ করছে, এটা অস্বীকার করতে পারবো না। কিন্তু সেই রাজনৈতিক দল যখন জনগণের কাজ করে সরকারে চলে আসছে, তখন কিন্তু জনগণের কথা সে ভুলে যাচ্ছে। তখন নিজের দলটাই সবকিছু। সেই দলটা তখন নিজের দলীয় স্বার্থের দ্বারা পরিচালিত হতে শুরু করেছে। নির্বাচন যখন আসছে তখন তারা দলীয় সংঘর্ষ শুরু করছে, ভোট চুরি করছে, ইভিএম মেশিন পুড়িয়ে দিচ্ছে, নির্বাচনী কারচুপি করছে। নির্বাচন হয়ে যাবার পরে কোটি কোটি টাকা দিয়ে ঘোড়া কেনা বেচা হচ্ছে, হর্স ট্রেডিং হচ্ছে। আমি এত টাকা দিয়ে এই এমএলএ কিনলাম, এত টাকা দিয়ে ওই এমপি কিনলাম। কিনে কিনে কি হচ্ছে, নিজের দলটাকে ভরিয়ে দিচ্ছে, নিজের দলীয় স্বার্থকে চরিতার্থ করছে। এটাও কিন্তু একটা সুনাগরিকতার পথে বিশাল বড় অন্তরায়, বিশাল বড় বাধা। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে আছে কি? অজ্ঞতা। এটা কিন্তু সুনাগরিকতার পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ বলা যেতে পারে। অজ্ঞতা, তোমার মধ্যে কুশিক্ষা কুসংস্কার এগুলো যদি তোমার কাছে ভরে ভরে থাকে, তাহলে তোমাকে যে যেমন ভাবে বোঝাবে তুমি কিন্তু সেইভাবেই বুঝবে। তোমাকে ধর্মের দোহাই দিয়ে তোমাদের মধ্যে বিভাজন করবে, বিভেদ সৃষ্টি করবে। কারণ তোমার মধ্যে তো শিক্ষা নেই, কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা সেটা বিভাজন করার ক্ষমতাই তোমার মধ্যে নেই। তাহলে অজ্ঞতা, অজ্ঞতা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক সুনাগরিকতার পথে অন্তরায় সৃষ্টি হওয়ার জন্য। এরপর রয়েছে 5 নম্বর, পক্ষপাত দুষ্ট গণমাধ্যম বা মিডিয়া। যে সমস্ত দেশগুলো গণতান্ত্রিক দেশ, সেই সমস্ত দেশের গণতন্ত্র টিকে আছে 4টি স্তম্ভের উপর। সেই 4টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে মিডিয়া, মাধ্যম। কিন্তু বর্তমান দিনে মিডিয়াগুলো কি করছে? নেতিবাচক প্রচার চালাচ্ছে। আজকাল গণমাধ্যমগুলি কোনো না কোনো শ্রেণীর দ্বারা পরিচালিত হচ্ছে। যদি গণমাধ্যমগুলো কোনো না কোনো শ্রেণীর দ্বারা যদি পরিচালিত হয়ে থাকে, তাহলে সেই শ্রেণীর বিরুদ্ধে কি কোনোদিন কিছু বলতে পারবে? যেমন বর্তমান দিনে গদি মিডিয়া দেখা যাচ্ছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে এখন সুবোধ মাধ্যম তৈরি হয়েছে। তারা কি করছে? সরকারের গুণগান গাইছে। কোনো একটা জায়গাতে কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেটা জনগণের সমকক্ষে আসছেই না। কারণ জনগণ তাহলে কি করবে? সরকারের সমালোচনা করবে। সরকার এই সমালোচনাটা যাতে না শুনতে চায়, সেই জন্য গণমাধ্যমগুলোকে নিজের কুক্ষিগত করে রেখেছে। তাহলে গণমাধ্যমগুলোকে যদি এইভাবে কুক্ষিগত করে রাখা যায়, তাহলে জনগণ সুনাগরিক হবে কিভাবে? জনগণ কিভাবে খবর পাবে? এই মিডিয়ার মাধ্যমে। কিন্তু মিডিয়া তো সেই খবর দিচ্ছে না। নাগরিক সুনাগরিক হতে পারত যদি এই মিডিয়াগুলো সঠিক খবর প্রচার করত। এখন তো আবার দেখা যাচ্ছে মিডিয়াগুলো খবর প্রচার করছে না। এখন মিডিয়া কি করছে? প্রোপাগন্ডা চালাচ্ছে, মানে নিজের সিদ্ধান্তগুলো জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাই গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্র, আজকে কিন্তু আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে। যদি মিডিয়া এইভাবে নড়বড়ে হতে থাকে, তাহলে গণতন্ত্রটা এক সময় ভেঙে পড়বে। তাহলে আমরা যে 5টি বিষয় আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু সুনাগরিকতার পথে অন্তরায় বা বাধা বা প্রতিবন্ধকতা, যাই বলতে পারো। কিন্তু এই যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে বা এই অন্তরায়গুলোকে বা এই বাধাগুলোকে দূর করব কিভাবে? সেই বাধাগুলোকে দূর করার রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো আমাদের খুঁজে নিতে হবে। প্রথমে কি আছে? 1 নম্বরে, গণতন্ত্রকে যদি সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে ওই রাষ্ট্রের যে জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদেরকে দায়িত্ববোধ শেখাতে হবে। তাদেরকে কর্তব্য পালন কিভাবে করতে হয় সে বিষয়টা শেখাতে হবে। এই দায়িত্ববোধ এবং কর্তব্য যদি মানুষ শিখতে পারে, তাহলেই কিন্তু একজন নাগরিক সুনাগরিক হতে পারে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ভোটদানের ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে। ভোটদান করতে আমার ইচ্ছা করে না, এটা যাতে না হয় সেই জন্য ভোটদান বাধ্যতামূলক করতে হবে। কিছু কিছু রাষ্ট্র আছে, যেমন সুইডেন,
সেখানে যদি তুমি না ভোট দাও, মানে ওখানের মানুষ যদি না ভোট দেয়, তাদেরকে কিন্তু সাজা দেয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। তাহলে এরকম ভাবে ভোটদান বাধ্যতামূলক করতে হবে, তাহলে সুনাগরিকতা ফিরে আসতে পারে। 3 নম্বর, প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে যেমন রয়েছে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসতে হবে। জনগণ নিজেরাই নিজেদের উদ্যোগে আইন প্রণয়ন করবে, নিজেরাই কোনো একটা বিষয়কে তৈরি করার জন্য নিজেরাই উদ্যোগ গ্রহণ করবে। তাহলে আমাদের ভারতবর্ষের মতো এত বড় দেশে নিজেরাই কিন্তু এসব জিনিস করতে পারা সম্ভব নয়। সেই জন্য আমরা কি করেছি, প্রতিনিধি প্রেরণ করেছি আইনসভাতে। কিন্তু দেখা যাচ্ছে আইনসভাতে যাওয়ার আগে ওই প্রতিনিধি ভুরি ভুরি কথা বলেছে, ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু যখন আইনসভায় পৌঁছে গেছে তখন সে কি করছে, জনগণকে যে কথা দিয়েছিল, যে আশা দেখিয়েছিল, সে কিন্তু আশা রাখছে না, মানে জনগণকে নিরাশার মধ্যে ফেলে দিয়েছে। সেইখানে জনগণকে একটা ক্ষমতা দিতে হবে। সেই ক্ষমতাটা কি, পদচ্যুতি। মানে ওই যে 5 বছরের জন্য ওই প্রতিনিধি যে নির্বাচিত হয়ে গেল জনগণের দ্বারা, সে যদি জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা মেটাতে না পারে, তাহলে এই 5 বছরের মধ্যেই ওই জনগণ তাকে কি করবে, আইনসভা থেকে তুলে আনবে, মানে তার পদচ্যুতির জন্য ব্যবস্থা করবে। এইটা যদি হয় তাহলে কি হবে, প্রতিনিধি যারা আছে, এমএলএ এমপি যারা আছে, তারা কি করবে, ভয়ে কাজটি করবে, দায়িত্ববোধের সঙ্গে কাজ করবে। তারা কি করবে, জনগণের জন্য কর্তব্য পালন করবে। এই বিষয়টা দরকার। 4 নম্বর, 4 নম্বর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। পয়েন্টটা কি, স্থায়িত্ব শাসন প্রতিষ্ঠা। স্থায়িত্ব শাসন প্রতিষ্ঠা মানে সেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে। ক্ষমতাটা কেন্দ্রে নয়, ক্ষমতাটাকে ছড়িয়ে দিতে হবে গ্রাসরুট লেভেল পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে ক্ষমতাটাকে, যাতে সেই ক্ষমতার সবাই স্বাদ পায়, সবাই যেন সমানভাবে ক্ষমতাটা ভোগ করতে পারে। যদি সবাই সমানভাবে ক্ষমতা ভোগ করতে পারে, তাহলে তার অটোমেটিকভাবে দায়িত্ববোধ চলে আসবে, কর্তব্য পালনের একটা মানসিকতা চলে আসবে। তাহলে এই সুনাগরিকতার পথে যে অন্তরায়গুলো আছে, সেই অন্তরায়গুলো মিটে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বিষয়টা আলোচনা করলাম, সুনাগরিকতার পথে অন্তরায় যেগুলো রয়েছে এবং সেই সুনাগরিকতার পথে অন্তরায়গুলো বা বাধাগুলো আমরা কিভাবে দূর করতে পারি। এই বিষয়টা শুধু ছিল, এটা একটা ছোট্ট একটি আলোচনা। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।